বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে প্রথম পর্বে আমি ফ্যাসিজম নিয়ে শুরু করেছিলাম কথাটা। আমি বলেছিলাম যে ফ্যাসিজম নিয়ে পরবর্তী সময়ে আরও ইলাবোরেটলি কী পাটাতনের উপর ভিত্তি করে বেনিতো মুসোলিনি তার 1932 সালে ডক্ট্রিন অফ ফ্যাসিজম লিখেছিলেন বা সেই সময়ের প্রেক্ষাপটটা কী ছিল সেটা নিয়ে আরেকটু ইলাবোরেটলি কথা বলবো আজকে। সেটা হচ্ছে আপনারা জানেন যে দার্শনিক জেনু যে বৈরাগ্যবাদের কথা বলেছিলেন, স্টোইসিজম, সেটা হচ্ছে সুখ দুঃখের বাইরে কোনো একটা মানুষ তার জীবন গড়ে তোলা। এটাকে বাংলায় আমরা বলি বৈরাগ্যবাদ। আর তারও পূর্বে গৌতম বুদ্ধ আপনার নির্বাণের কথা বলেছিলেন, অর্থাৎ আপনার দুঃখবিহীন, কষ্টবিহীন, তৃষ্ণাবিহীন একটা জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা গড়ে তোলা। তো এই যে দুটো জিনিস, সেই দুটো জিনিস কিন্তু বৈরাগ্যবাদ এবং নির্বাণ, এই দুটো মানুষের প্রাত্যহিক জীবনের সাথে বাস্তবসম্মত না। সেই দুটো জিনিসকে নিগেট করে, ডিনায়াল করে দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন যে ব্যক্তি, জাতি, পরিবার তার আত্মিক এবং মানবিক চিন্তার মাধ্যমে মানুষ সুখ দুঃখ তার কর্মের মাধ্যমে পেতে চায়, এবং মানুষ যে জিনিসটা চায় তার আকাঙ্ক্ষা সেটা যদি পূরণ হয় তাহলে সুখও লাভ করে মানুষ। এটাকে বলা হয় অ্যাক্টিভ ফিলোসফি বা সক্রিয় দর্শন। তো যেটা বলেছিলাম যে দৃষ্টবাদের মধ্যে যে ভাবের যেই জিনিসটা বাদ ছিল, সেই ভাবটা যদি যুক্ত হয়, অ্যাক্টিভ ফিলোসফি যদি যুক্ত হয়, পজিটিভিজমের সাথে অ্যাক্টিভ ফিলোসফি যুক্ত করে একটা রাজনৈতিক তত্ত্ব আবিষ্কার করতে চেয়েছিলেন বা এভাবেই তারা চিন্তা করেছিলেন। তখনকার সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন ছিল যদি আমি চিন্তা করি বা আমি যদি ব্যাখ্যা করি, সেটা হলো আপনারা জানেন যে পুঁজির বিকাশটা উৎপত্তি হয়েছিল, ভিত্তি হয়েছিল কোথা থেকে? ইউহান গুটেন্সবার্গ যখন ছাপাখানা আবিষ্কার করে, তখন প্রিন্টিং প্রেস, মুভেবল প্রিন্টিং প্রেস যখন আবিষ্কার করে, তখন দেখা গেল যে সাহিত্যে বা আপনার লেখাজোকাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে, এবং সেটা থেকেই কিন্তু পুঁজির বিকাশ শুরু। এবং 1779 সালে আপনার জেমস ওয়াট যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন, তখন পুঁজির পালে হাওয়া লাগে। এবং 1820 সালে আপনার জেমস ওয়াট যখন বিদ্যুৎ আবিষ্কার করেন, তখন পুঁজির বিকাশ ধারা বলগাহীন ঘোড়া সারা ইউরোপ সহ আমেরিকা এবং এশিয়াতেও তার বিচ্ছুরিত আলো ঠিকরে পড়েছিল। এবং এই পরিস্থিতিতে পুঁজিপতি শ্রেণী এবং প্রলেতারিয়েত শ্রেণী, দুটো শ্রেণী গড়ে ওঠে। অর্থাৎ অর্থের যে অসাম্য, যেটাকে বৈষম্য বলা যায়, সেটা কিন্তু চোখে পড়ে একেবারে স্পষ্ট হয়ে যায়। ধনী আরও ধনী হতে থাকে, গরিব শ্রেণী আরও গরিব হতে থাকে। এই যে প্রলেতারিয়েত শ্রেণী, তাদের অর্থনৈতিক অবস্থা সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিছু চিন্তাবিদ। তাদেরকে বলা হয় কাল্পনিক সমাজবাদী, যেমন সাসিমো, রবার্ট ওয়েন, শার্লস ফুরিয়ের এবং প্রুদুর মতো শ্রেষ্ঠ চিন্তাবিদরা। এবং তারা বলেছিল, তাদের যে বিষয়টা ছিল এমন যে ইতিহাসের গর্ভ থেকেই এই পুঁজির উৎপত্তি হয়েছে, এবং ঐতিহাসিক সামাজিক বিপ্লবের মাধ্যমেই এই পুঁজির বিলোপ হবে এবং অর্থনৈতিক সাম্য সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। তারা বাদ সাধেছিল 1779 সালে যখন ফরাসি বিপ্লব হয়। সেই ফরাসি বিপ্লবের পরে যে পুঁজিপতি শ্রেণী, পুঁজি, মত প্রকাশ, উদারনীতিবাদ, এই যে তত্ত্বগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, এটার বাদশাদী ছিল এই কাল্পনিক সমাজবাদীরা। এই কাল্পনিক সমাজবাদী নামটাও দিয়েছিলেন কিন্তু 1843 সালে একটা লেখার মাধ্যমে কার্ল মার্কস। তিনি বলেছিলেন তারা হচ্ছে ইউটোপীয় সোশ্যালিস্ট। অর্থাৎ এই ইউটোপীয় শব্দটাও কিন্তু তিনি নিয়েছিলেন আপনার বিখ্যাত লেখক টমাস মোর। আর টমাস মোর একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে ইউটোপিয়া। ইউটোপিয়া 2 পর্বে লেখা বইটা 1515 সালে আশ্চর্যজনকভাবে উনি দ্বিতীয় খণ্ড লিখেছিলেন, প্রকাশের দ্বিতীয় খণ্ড নামে অভিহিত, এবং 1516 সালে হচ্ছে প্রথম খণ্ড। অর্থাৎ প্রথমে তিনি আদর্শ একটা রাষ্ট্র কেমন হবে ওই কথাটাই লিখেছিলেন, এবং দ্বিতীয়বার লিখেছিলেন যে রাষ্ট্রের ত্রুটিগুলো কেমন হবে। তো এখন এই ইউটোপীয় সমাজবাদীদের বিরুদ্ধে কিন্তু একটা তত্ত্ব হাজির করলেন কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেল 1848 সালে, যেটাকে বলা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টো। তারা বলতে চেয়েছিলেন কাল্পনিক সমাজবাদীরা যা বলছেন সেটা মোটেও বাস্তবসম্মত না। তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তত্ত্ব হাজির করলেন এবং বললেন যে সারা পৃথিবীতে যেই পুঁজির বিকাশ হচ্ছে, প্রলেতারিয়েত শ্রেণী বিপ্লব ঘটাতে হবে
একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, প্রলেতারিয়েত একনায়কতন্ত্র, এবং চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে সারা পৃথিবীতে রাষ্ট্র শুকিয়ে যাবে এবং সারা পৃথিবী এক রাষ্ট্রে পরিণত হবে। সহজ ভাষায় তাদের তত্ত্বটা ছিল এমন। এখন কার্ল মার্ক্সের এই তত্ত্বের পরে 1917 সালে যখন রুশ বিপ্লব হয়, মার্ক্সের শিষ্য লেনিন যখন রুশ বিপ্লব করেন, তখন দেখা গেল যে মার্ক্স বলেছিলেন যে পুঁজির বিকাশটা যেখানে সবচেয়ে বেশি হবে সেখানেই কিন্তু বিপ্লব হবে। অর্থাৎ ইউরোপে বিপ্লবের কথা উনি চিন্তা করেছিলেন, কিন্তু বিপ্লবটা হয়ে গেলে কিন্তু রাশিয়ায়। তো সেটা আবার তার শিষ্য লেনিন বলছেন উইকেস্ট লিঙ্ক অফ দ্য চেইন, অর্থাৎ পুঁজিটা সারা পৃথিবীতে একই ধরনের আছে, যেটা উইকেস্ট লিঙ্ক আছে সেখানেই কিন্তু বিপ্লবটা হবে। সে কারণেই তিনি রাশিয়ায় বিপ্লব করেছেন। কিন্তু লেনিনের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে কিন্তু তিনি পুঁজিকে ইম্পোর্ট করলেন। এবং স্তালিন যখন রাষ্ট্র চালানেন, তখন দেখা গেল যে প্রথম বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীগুলো, যেখানে সুযোগ থাকার পরেও সারা পৃথিবী সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে এগিয়ে যাবার কথা, কিন্তু জাতিরাষ্ট্র তৈরি হচ্ছে এবং জাতিরাষ্ট্রগুলো আরও শক্তিশালী হচ্ছে। এবং স্তালিনের নেতৃত্বে পূর্ব ইউরোপে যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবটাকে বলা যায় যে সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদ। কারণ সেখানে স্বতঃস্ফূর্ত যে বিপ্লব হওয়ার কথা যুগোস্লাভিয়া, পোল্যান্ড সহ ওই অঞ্চলটাতে, সেটা কিন্তু হয়নি। এখানে দেখা গেল পুঁজির যে ত্রুটি বা দুর্বলতা, সেটা কিন্তু ধরা পড়ল সমাজতান্ত্রিক বিপ্লবের। এখানে সমাজতান্ত্রিক বিপ্লবের পর যে দুর্বলতা, সেই দুটো দুর্বলতাকে কিন্তু মাথায় নিয়েছিলেন বেনিতো মুসোলিনি। এবং কার্ল মার্ক্সের শিষ্য বার্নস্টাইন, যিনি জার্মান তাত্ত্বিক ছিলেন, বার্নস্টাইন কিন্তু একটা রিভিশনারিস্ট বিপ্লব কিন্তু কথা কিন্তু বলেছিলেন। কারণ হচ্ছে মার্ক্সের যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে অনেকাংশেই অনেক জায়গায় যেখানে ত্রুটি বা দুর্বলতা, সেগুলো কিন্তু তিনি হাজির করলেন। এই যে বার্নস্টাইন যে রিভিশনিস্ট যে মুভমেন্ট করলেন, এই একটা পাটাতন কিন্তু সমস্ত যে এই যে দুই মহাবয়ানের যে দুর্বলতা, এই দুর্বলতার জায়গাটা কিন্তু তার মননে ধারণ করেছিলেন। পরবর্তী সময়ে দেখা গেল আর্থার শোপেনহাওয়ার রাষ্ট্র পরিচালনার জন্য তিনি চেয়েছিলেন একজন আধ্যাত্মিক রাজা চেয়েছিলেন, আবার নিটশে চেয়েছিলেন একজন সুপারম্যান, অথবা একজন সুপারম্যান চেয়েছিলেন একজন আধ্যাত্মিক লোক চেয়েছিলেন। সম্ভবত এই দুই দার্শনিক প্লেটোর রিপাবলিকে যে দার্শনিক রাজার কথা বলেছিলেন, সেই দার্শনিক রাজার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য একজন দার্শনিক ব্যক্তির প্রয়োজন, এটা কিন্তু আপনার বেনিতো মুসোলিনির মাথায় ধারণ হয়েছিল। এবং মুসোলিনি 1818 সালে একটা লেখা লিখেছিলেন। সেই লেখায় বলেছিলেন যে ইতালির যে সমাজ ব্যবস্থা, এখানে যে ময়লা আবর্জনা তৈরি হয়েছে, এই ময়লা আবর্জনাকে দূর করার জন্য আমাদের প্রয়োজন একজন ব্যক্তি যিনি কিনা সিদ্ধান্ত দিতে পারবেন। এই সিদ্ধান্তের কথাটা যখন আসে, তখন আবার এখানে জার্মান তাত্ত্বিক কার্ল শ্মিটের কথা চলে আসে। কার্ল শ্মিট একটা ডিসিশনিজম থিওরি দিয়েছিলেন, যেই থিওরির মূল বক্তব্যটা হচ্ছে কোনো একটা সিদ্ধান্ত নৈতিক এবং আইনগত হবে তখন যখন যথাযথ কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক এটা নির্দেশিত হয়, কোনো আইন দ্বারা নিঃসরিত হবে না। অর্থাৎ যথাযথ ব্যক্তি যদি সিদ্ধান্তটা দেয়, সেটাই আইনে পরিণত হবে, আইনগত কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমন একটা কথাই কিন্তু আপনার দেশ স্বাধীনের পরে আপনার ফজলুল হক মনি তার বাংলার বাণী পত্রিকায় লিখেছিলেন, আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। এই যে ব্যক্তিকেন্দ্রিক যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু এভাবে তাত্ত্বিকভাবে চিন্তা করেছিলেন মুসোলিনি। আরেকটা জিনিস হচ্ছে মুসোলিনি, তিনি ভিলবেদু পারিতু, লাসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পারিতুর গেম থিওরি দ্বারা তিনি খুব বেশি প্রভাবিত হয়েছিলেন। কারণ গেম থিওরিতে সেখানে বলা হচ্ছে যে একজন রাষ্ট্রনায়ক, একজন ব্যক্তির কোনো একটা রাষ্ট্রের সিদ্ধান্ত সর্বোৎকৃষ্ট হচ্ছে সেই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত হচ্ছে আমার মন মতো সিদ্ধান্ত, আমার মনের যে সিদ্ধান্ত, সেটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সিদ্ধান্ত। এবং একজন রাষ্ট্রনায়ক বা একজন ব্যক্তির, সে যত ক্ষমতাবানই হোক, সে কিন্তু একটা জিনিস তৈরি করতে পারে না, সেটা হচ্ছে নিজের মতো কোনো ব্যক্তি তৈরি করতে পারে না, এছাড়া সে সব কিছুই পারে। এটা হচ্ছে পারিতুর একটা থিওরি। এই থিওরিটা দ্বারাই কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু আমার মতো আরেকজন লোক তৈরি করা সম্ভব না, সুতরাং আমাকেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। যেটা শেখ হাসিনা বলেছিলেন যে আমার বিকল্প কী। আমি যখন কথাগুলো আরেকটু এগোবো, তখন জিনিসগুলো তাত্ত্বিকভাবে আপনাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে যে কী ধরনের পাটাতনের উপরে ভিত্তি করে তিনি তিনি তার
ফেসিজম লিখেছিলেন এবং কী ধরনের এই ফেসিজমকে ফলো করে কিভাবে শেখ হাসিনা তার শাসন ব্যবস্থাকে প্রলম্ব করেছিলেন। আজকে এ পর্যন্তই কথা বলি, আবার আগামীতে কথা বলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।